পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আর তাণ্ডবের ঝুঁকিতে বিশ্ব, কেন ভাবাচ্ছে নিউ স্টার্ট বিলুপ্তিতে সুযোগ নেওয়ার আশঙ্কা। খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানের অস্থিরতায় ভারতকেই কেন দোষারোপ, নেপথ্যে কি যুক্তরাষ্ট্র আর চীনের বিনিয়োগ প্রস্তাব। ডালপালা মেলছে পেস্টের নথির গুঞ্জন ও রহস্য, নতুন মানব প্রজন্ম তৈরি আর শয়তানের উপাসনা কি গালগপ্প না বাস্তব। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দুদিন আগেও যা ছিল বিশ্বের রক্ষা কবচ, আজ তা ইতিহাসের পাতায়। বলছিলাম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে সামরিক চুক্তি নিউ স্টার্টের কথা। গুরুত্বপূর্ণ এই চুক্তিটির মেয়াদ ছিল 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সুযোগ হাতছাড়া করার পাত্র নয় আরেক সুচতুর প্রতিদ্বন্দ্বী চীন। উদ্বেগজনক এই পরিবর্তনে বিশ্ববাসীর ঘাড়ে এখন নিঃশ্বাস ফেলছে পারমাণবিক অস্ত্রের তাণ্ডব, ধ্বংস আর বিভৎসতার আশঙ্কা। নিউ স্টার্টের বিলুপ্তিতে নতুন অস্থিরতার দিকে এগুচ্ছে কি বিশ্ব? অস্ত্র মোতায়েনের প্রতিযোগিতায় নামবে কি পরাশক্তিগুলো? বিস্তারিত মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি নিউ স্টার্ট এখন অতীত। দুই দেশে থাকা হাজার হাজার ওয়ারহেড নিয়ন্ত্রণে রাখাই ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য। প্রশ্ন উঠেছে, এখন কি তবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই নিজেদের পারমাণবিক ভাণ্ডার সাজাতে মরিয়া হয়ে উঠবে দুই পরাশক্তি? 2010 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে নিউ স্টার্ট চুক্তিটি করেন, যেটির লক্ষ্য ছিল নতুন করে পরমাণু অস্ত্র বৃদ্ধি না করা। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক সংঘাত নিয়ন্ত্রণে করা চুক্তিগুলোর মধ্যে সর্বশেষ ছিল এই নিউ স্টার্ট। গুরুত্বপূর্ণ এই চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার ফলে বিশ্বে নতুন অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে চীনও এক গুরুত্বপূর্ণ প্রতিযোগী হবে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এতদিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে কয়টি পারমাণবিক বোমা বা ওয়ারহেড থাকবে তার একটি সীমা ছিল। এখন আর কোনো আইনি বাধ্যবাধকতা নেই, ফলে দুই দেশই পাল্লা দিয়ে হাজার হাজার নতুন বোমা বানাতে এবং মোতায়েন করতে পারবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই দুই দেশ শত শত অতিরিক্ত অস্ত্র মোতায়েন করার সক্ষমতা রাখে। নিউ স্টার্ট চুক্তিটির উদ্দেশ্য ছিল অনিয়ন্ত্রিত অস্ত্র প্রতিযোগিতা ও যুদ্ধের ঝুঁকি এড়িয়ে চলা। ফলে এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্য দেশগুলোর মধ্যেও এই অস্ত্র বৃদ্ধির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চীন এর একটি বড় উদাহরণ। রাশিয়া ও চীনের মধ্যে পারস্পরিক পারমাণবিক রেষারেষি বলে কিছু নেই। রাশিয়া ও চীন কৌশলগত অংশীদার, যাদের বর্তমান বা অদূর ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে পারমাণবিক দ্বন্দ্বে জড়ানোর কোনো কারণ নেই। তবে আন্তর্জাতিক রাজনীতিতে কার কি উদ্দেশ্য তার চেয়ে কার কতটুকু ক্ষমতা আছে সেটাই বড় কথা। এরই মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট নবায়ন করার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ লিও। বুধবার ভ্যাটিকানে সাপ্তাহিক সাধারণ সাক্ষাৎকারে প্রথম মার্কিন পোপ লিও বলেন, এই চুক্তিটি যেন মেয়াদ উত্তীর্ণ হতে না দেওয়া হয়, আমি সে বিষয়ে জরুরি আবেদন জানাচ্ছি। ভয় ও অবিশ্বাসের যুক্তির জায়গায় একটি যৌথ নৈতিকতা প্রতিষ্ঠা করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি। চুক্তির অধীনে দুই দেশ একে অপরের অস্ত্রাগারে বছরে 18 বার পর্যন্ত ঝটিকা পরিদর্শন করতে পারত। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন এক দেশ জানবে না অন্য দেশ গোপনে কয়টি নতুন ওয়ারহেড বানাচ্ছে। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন এক দেশকে আরেক দেশের গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করতে হবে, যা থেকে অহেতুক যুদ্ধের সূচনা হতে পারে। এছাড়া চীন দ্রুত তাদের পারমাণবিক ভাণ্ডার বাড়াচ্ছে। নিউ স্টার্ট না থাকায় আমেরিকা এখন রাশিয়া এবং চীন উভয়কেই একসাথে ঠেকানোর জন্য বিশাল সামরিক বাজেট এবং প্রচুর পারমাণবিক অস্ত্র বানানোর চাপে পড়বে, যা বিশ্বকে স্নায়ুযুদ্ধের চেয়েও ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। মীর ফজল রাব্বি, বাংলা ভিশন। পাল্টাপাল্টি সমরসজ্জা আর বাগযুদ্ধে মধ্যপ্রাচ্যে নয়া যুদ্ধের শঙ্কা যখন চরমে, ঠিক তখনই শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনায় সবুজ সংকেত দিয়েছে ইরান। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এই ধরনের বৈঠকের আয়োজন এবারই প্রথম। ওমানের সম্ভাব্য বৈঠক ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়লেও পরস্পরকে চাপে রাখতে বহাল আছে পাল্টাপাল্টি হুমকি আর যুদ্ধ প্রস্তুতি। এমন অবস্থায় আলোচনা ব্যর্থ হলে কি হবে? গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ানোর আশঙ্কা এড়াতে পারবেন কি আরব নেতারা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
মধ্যপ্রাচ্যে টিকটিক করছে যুদ্ধের ঘড়ি। ইরানের আঞ্চলিক জলসীমায় অবস্থান নিয়েছে মার্কিন যুদ্ধজাহাজের বহর। প্রকাশ্যে হামলার হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মাটির গভীরে লুকানো পারমাণবিক স্থাপনায় ইরান নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি। এমন উত্তেজনার মুখে এবার শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। 2025 সালের জুনে ট্রাম্পের নির্দেশে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এটিই হবে প্রথম সরাসরি কূটনৈতিক উদ্যোগ। কিন্তু প্রশ্ন হলো, এই আলোচনা কি সংঘাত ঠেকাতে পারবে? সমঝোতা না হলে কি শুরু হবে যুদ্ধের কাউন্টডাউন? সম্ভাব্য বৈঠককে কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই নয়, বরং দেখা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবে। তবে দুই পক্ষের মধ্যে আলোচনার এজেন্ডা নিয়ে মতভেদ থাকায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রথমে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও ইরানি আধা সরকারি সংবাদ সংস্থা ISNA জানিয়েছে শুক্রবার ওমানের মাসকাটে হতে পারে এই বৈঠক। তবে আলোচনার স্থান, কাঠামো ও অংশগ্রহণকারীদের বিষয়ে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে তেহরান। ইরান চায় আঞ্চলিক শক্তিগুলো বাদ দিয়ে কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে আলোচনা। বৈঠকে উপস্থিত থাকতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, আলোচনার দরজা খোলা, কিন্তু শর্ত হলো আলোচনা হবে সম্মান, বিচক্ষণতা আর জাতীয় স্বার্থের ভিত্তিতে। কোনো রকম হুমকি, চাপ কিংবা অবাস্তব দাবি থাকলে বৈঠকে বসবে না ইরান। পেজেশকিয়ানের দাবি, আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধে বৈঠকে রাজি হয়েছেন তিনি। তবে ইরানে আসল ক্ষমতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালালে যুদ্ধের আগুনে পুড়বে পুরো অঞ্চল। ইরানের হাতে রয়েছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। চাইলেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি আঘাত হানতে পারে খামেনির বাহিনী। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ নিয়ে আলাপে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে এই নিয়ে ভিন্ন মত রয়েছে মার্কিন শীর্ষ নেতৃত্বের। তাদের দাবি, পারমাণবিক বিষয়ের পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে সশস্ত্র প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া এবং ইরানি জনগণের সঙ্গে আচরণের বিষয়গুলো আলোচনায় থাকবে। কিন্তু ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। পরমাণু কর্মসূচির বাইরে অন্য কিছু চাইলে ঝুঁকির মুখে পড়বে আসন্ন বৈঠকের সম্ভাবনা। গত কয়েক সপ্তাহে ক্রমেই জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানের আঞ্চলিক জলসীমায় বড় আকারের নৌবহর পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ইরান নতুন চুক্তিতে না এলে আবার হামলা হতে পারে। সাম্প্রতিক বিক্ষোভ দমনে তেহরানের কঠোর ব্যবস্থা গ্রহণের জেরে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্ব, পারমাণবিক স্থাপনা ও সরকারি ভবন সবই ছিল সম্ভাব্য টার্গেট। এমন পরিস্থিতিতে কাতার, তুরস্ক, মিশর সহ বেশ কয়েকটি দেশ যুদ্ধ ঠেকাতে মাঠে নেমেছে। কূটনীতির টেবিলে সমাধান না হলে মধ্যপ্রাচ্য কি এগোবে নতুন যুদ্ধের দিকে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানের সিরিজ হামলার সপ্তাহ না যেতেই নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানে নিহত সন্দেহভাজনের সংখ্যা এরই মধ্যে 200 ছাড়িয়েছে। সোনা, তামা, তেল, গ্যাস সহ প্রাকৃতিক সম্পদে ভরপুর বেলুচিস্তান কেন বারবার অশান্ত হয়ে উঠছে? এর পেছনে কি যুক্তরাষ্ট্র আর চীনের বিনিয়োগ প্রস্তাবে অসন্তুষ্টদের হাত রয়েছে? প্রতিবার ভারতকেই কেন দায়ী করছে ইসলামাবাদ? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। উত্তপ্ত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর পাল্টাপাল্টি হামলায় সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যা। প্রদেশটি সোনা, তামা, গ্যাস ও তেলের মতো দামি প্রাকৃতিক সম্পদ মজুদের কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের জন্য দুয়ার খুলে দিয়েছে পাকিস্তান। আর এরপর থেকেই যেন বেলুচিস্তান আরও সহিংস আর উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তাদের সুযোগ সুবিধা না দেখে পাকিস্তান সরকার শুধু সম্পদের পেছনে ছুটছে। অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার জন্য ভারতকে দায়ী করছে পাকিস্তান। এতে প্রশ্ন উঠেছে, ভারতকে দোষী করে দায় এড়ানোর চেষ্টা করছে কি পাকিস্তান? আর হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতা থাকলে সেটিই বা কেন? প্রায় 1.5 কোটি মানুষের বসত বেলুচিস্তান প্রদেশে। প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকলেও এটি পাকিস্তানের অন্যতম দরিদ্র প্রদেশ। বেলুচিস্তানের বাসিন্দারা প্রাকৃতিক সম্পদ তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করতে চেয়ে কয়েক যুগ ধরে আন্দোলন করে আসছে। কিন্তু পাকিস্তান সরকার চীন ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগের মাধ্যমে এটিকে দেশের বৃহৎ পরিসরে চিন্তা করছে। এরই মধ্যে চীন সরকার বিভিন্ন প্রকল্পে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে।
খনিজ সম্পদ উত্তোলনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানি USSM $500 মিলিয়ন একটি সমঝোতা স্মারক সই করেছে। তবে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন ও আত্মঘাতী হামলায় বেসামরিক নাগরিক সহ বিনিয়োগকারীরা ভোগান্তির মধ্যে আছে। 2025 সালে এ প্রদেশে অন্তত 254টি হামলার ঘটনা ঘটেছে। এটি আগের বছরের তুলনায় 26% বেশি। এসব হামলায় 400 জনের বেশি প্রাণহানি হয়েছে। হামলার পেছনে বেলুচ লিবারেশন আর্মি BLA সহ বিভিন্ন সংগঠন দায় স্বীকার করে আসছে। তবে পাকিস্তান সরকার এসব হামলার পেছনে ভারতকে দায়ী করে আসছে। অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলে দাবি শাহবাজ শরীফ সরকারের। তবে ভারত বরাবরই এটি অস্বীকার করে আসছে। দিল্লি বলছে পাক সরকার নিজেদের দায় লুকাতে ভারতকে টার্গেট করছে। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের এ ধরনের দাবির পেছনে নির্ভরযোগ্য প্রমাণ থাকা জরুরি, কেননা স্থানীয়রা প্রকাশ্যে এসব হামলার দায় স্বীকার করে আসছে। তবে অনেক বিশ্লেষক ভারতের ইন্ধনের বিষয়টি একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। দীর্ঘমেয়াদী অস্থিরতা বাইরের শক্তির স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হতে পারে। বিশেষ করে এ অঞ্চলে চীনের প্রভাব কমাতে পারলে লাভবান হবে ভারত। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রায় 2 বছর বন্ধ থাকা গাজা আর মিশরের সীমান্ত পথ রাফা খুললেও ইসরায়েলি সেনাদের কঠোর নিয়ন্ত্রণে দুর্ভোগ কমেনি গাজাবাসীর। প্রতিদিন সীমান্তে দুই পাশ থেকে 150 জন ফিলিস্তিনি পারাপারের অনুমতি পাওয়ার কথা থাকলেও শর্ত ভেঙে তা মাত্র 27 জনের গণ্ডিতে আটকে দিয়েছে দখলদার সেনারা। এতে ফিলিস্তিনিদের তীব্র ক্ষোভ থাকলেও আমলে নিচ্ছে না ইসরায়েল। কবে পুরোপুরি খুলবে গাজার সাথে সংযোগ স্থাপন করা একমাত্র সীমান্ত পথটি? ইচ্ছাকৃত এই মানবিক বিপর্যয় সৃষ্টি কি ইসরায়েলের নতুন ষড়যন্ত্রের অংশ? হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি সামরিক বাহিনীর কড়া নিয়ন্ত্রণে থাকা রাফা সীমান্ত শুধুমাত্র একটি গেট নয়, অবরুদ্ধ গাজাবাসীর জন্য বাইরের পৃথিবীর সঙ্গে একমাত্র সংযোগের রাস্তা। দীর্ঘ প্রায় 24 মাস অবরোধের পর সম্প্রতি সীমান্তটি খুলে দেয় ইসরায়েল। কিন্তু যে গতিতে মানুষ ঢুকছে ও বেরোচ্ছে সেটা 20 লাখ গাজাবাসীর প্রয়োজনের তুলনায় অনেক কম। সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করা হলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন মানুষের যাতায়াত না বাড়লে সেটা কেবলই কাগজে অগ্রগতি। বহু বছর ধরেই গাজাবাসীর লাইফলাইন ছিল রাফা সীমান্ত। যুদ্ধের আগে এই বর্ডার পার হয়ে গুরুতর রোগীরা বিদেশে চিকিৎসার জন্য যেতেন। বিচ্ছিন্ন পরিবারগুলো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করত। জরুরি পণ্য সামগ্রীর একটি বড় অংশ গাজায় ঢুকত এই পথ দিয়ে। কিন্তু 2024 সালের মাঝামাঝি সময়ে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর পুরোপুরি বন্ধ হয়ে যায় যাতায়াত। নিরাপত্তার অজুহাতে অতিরিক্ত কড়াকড়ি আরোপের কারণেই এখন বাধাগ্রস্ত হচ্ছে নতুন করে শুরু হওয়া সীমান্ত পারাপার। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর আমরা আশা করছি গাজা থেকে বের হওয়া ও ফিরে আসা মানুষের সংখ্যা কয়েক গুণ বাড়বে। রাফা সীমান্তই এখন গাজা উপত্যকায় বেঁচে থাকার একমাত্র পথ। 5-6 জনের হিসেব করলে তো হবে না, আমাদের দরকার প্রতিদিন 5000 মানুষের যাতায়াত ব্যবস্থা। দৈনিক অন্তত 5000 রোগী যদি চিকিৎসার জন্য গাজা ছাড়তে না পারে এবং আরও 5000 মানুষ ফিরে আসতে না পারে, তাহলে এটাকে গ্রহণযোগ্য সমাধান বলা যায় না। ইসরায়েলিরা নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে, কিন্তু অসুস্থ মানুষের আবার কিসের নিরাপত্তা হুমকি? গাজার বোর্ড অব পিস নিয়ে চলমান নাটকের মাঝেই সম্প্রতি রাফা সীমান্ত আংশিক খুলে দেয় ইসরায়েল। এই পদক্ষেপকে ট্রাম্প সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। গত 2 ফেব্রুয়ারি প্রায় 50 জনের গাজায় প্রবেশ ও সমান সংখ্যক মানুষ গাজা থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু রাত পর্যন্ত মাত্র 12 জনকে গাজায় ঢোকার অনুমতি দেয় ইসরায়েল। সীমান্ত খোলার দিন সব মিলিয়ে প্রবেশ ও প্রস্থানকারীর সংখ্যা দাঁড়ায় মাত্র 27 জনে। ফিলিস্তিনি কর্মকর্তারা এমন অচলাবস্থার জন্য সরাসরি ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন। তাদের দাবি, বাস্তুচ্যুত স্থানীয়দের গাজায় ফিরে আসতে দিতে চায় না দখলদার রাষ্ট্র ইসরায়েল, আর সে কারণেই ইচ্ছাকৃত গড়িমসি করছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি দখলদার শক্তি এখনও ফিলিস্তিনিদের গাজায় ফিরে আসতে দিতে চায় না। এতে পরিষ্কার হয়ে যায় তারা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনাই বাস্তবায়ন করতে চায়। ফেরার সময় ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করতে দেখেছি আমরা, তা অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে গাজা ছেড়ে বাইরের দেশে চিকিৎসা নেওয়ার অপেক্ষায় আছে প্রায় 22,000-এর বেশি রোগী। এর মধ্যে রয়েছে অন্তত 5,000 শিশু। বর্ডার পার হয়ে কে যেতে পারবে, কে পারবে না, তা এখন পুরোপুরি ইসরায়েলি বাহিনীর হাতে। আর এই অনিশ্চয়তাই রাফা সীমান্ত পারাপারে আগ্রহীদের জন্য এখন সবচেয়ে বড় আতঙ্ক।
হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বিশ্বে তোলপাড় ফেলা এপস্টেইন ফাইলস নিয়ে রহস্যের ঘোর যেন কাটছেই না। এবার বলা হচ্ছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন নিজের শুক্রাণু, জিন প্রকৌশল আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুপার হিউম্যান রেস তৈরির পরিকল্পনা করছিলেন। এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এপস্টেইনের রহস্যজনক মৃত্যুর আগে কতদূর এগিয়েছিল সুপার হিউম্যান রেস তৈরির পরিকল্পনা? হেজাল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বিস্ফোরক সব নথি প্রকাশের জেরে গোটা দুনিয়ায় চলছে তোলপাড়। নতুন দফায় প্রকাশিত লক্ষ লক্ষ নথিতে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক এবং ভয়াবহ যৌন অপরাধের বৃত্তান্ত উঠে আসছে। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদন অনুসারে এই ভয়াবহ অপরাধী কেবল যৌন পাচার ও নির্যাতনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তার মাথায় ছিল আরও ভয়াবহ এক পরিকল্পনা। নিজের বীর্য, জিন প্রকৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের এক তথাকথিত উন্নত সংস্করণ বা সুপার হিউম্যান রেস তৈরির পরিকল্পনা ছিল তার। ছিল নিজের ডিএনএ ছড়িয়ে দিয়ে মানবজাতির ভবিষ্যৎ নিয়ন্ত্রণের অসুস্থ বাসনা। প্রতিবেদন অনুযায়ী ২০০৮ সালের দিকে এ ধরনের ভাবনা চিন্তা স্পষ্ট রূপ লাভ করে এপস্টেইনের মাথায়। নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে নিজ মালিকানায় থাকা জোরো র্যাঞ্চকে তিনি এ প্রকল্প বাস্তবায়নের পরীক্ষাগার বানানোর পরিকল্পনা করেন। সেখানে একসঙ্গে অন্তত ২০ নারীকে নিজের বীর্যে গর্ভবতী করে সন্তান জন্ম দেওয়ার কথা ভাবছিলেন তিনি। সেসব সন্তান যাতে উন্নত প্রজাতির মানব আকারে জন্ম নেয়, সেজন্য জিন ও এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। এভাবেই ওই উন্নত প্রজাতির মানবকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার। উন্নত মানব প্রজাতি তৈরি ও নিজের জিন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার এই চাওয়াকে ভয়াবহ মানসিক বিকৃতি হিসেবে উল্লেখ করছেন মনোবিজ্ঞানীরা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মূলত জোরো র্যাঞ্চে আগে থেকেই নিয়মিতভাবে শিশু কিশোরীদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ছিল। নিয়মিত নারীদের গমনাগমন থাকায় সেখানে ২০ নারীকে গর্ভবতী করার পরিকল্পনা এপস্টেইনের জন্য সহজ ছিল। বিশেষজ্ঞরা বলছেন ১৯৩০-এর দশকে নাৎসি জার্মানি ইউজেনিক্স বা সুপ্রজনন বিদ্যার মাধ্যমে উন্নত মানব প্রজাতি তৈরির প্রচেষ্টা চালায়। সেটি ছিল এক ভয়াবহ বর্ণবাদী ও বিদ্বেষমূলক প্রকল্প। তবে তাতে জিন ও এআই প্রযুক্তির সংশ্লিষ্টতা ছিল না। এপস্টেইনের সুপার হিউম্যান বানানোর পরিকল্পনাকে ইউজেনিক্সের আধুনিক ও বিপজ্জনক সংস্করণ বলছেন বিশেষজ্ঞরা, যা অপ্রাকৃতিক। এপস্টেইন এই ভাবনাগুলো বাস্তবায়নের দিকে এগোচ্ছিলেন কিনা তার সরাসরি প্রমাণ না মিললেও বিশ্বের নামকরা বহু বিজ্ঞানী ও চিন্তাবিদ নিয়মিত তার আয়োজিত নৈশভোজ, সম্মেলন ও বৈঠকে অংশ নিতেন। এপস্টেইনের যোগাযোগের তালিকায় স্টিফেন হকিন্সের মতো বিজ্ঞানী থেকে শুরু করে খ্যাতনামা পদার্থবিদ, জীববিজ্ঞানী, স্নায়ু বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা ছিলেন। শুধু তাই নয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিবর্তনগত গবেষণা কর্মসূচিতে তিনি প্রায় $৬৫ লাখ অনুদান দেন এবং ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্স হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন নামের একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থাতেও বিশাল অর্থ সহায়তা দেন। নিজের বীর্য ও ডিএনএ ব্যবহার করে এক বিশেষ প্রজাতির উন্নত মানব গোষ্ঠী তৈরির পরিকল্পনা। ২০০৮ সালে এমন উন্মাদ চিন্তাধারা জানার পর এপস্টেইনের তৎকালীন আইনজীবী অ্যালান ডারশোভিটস পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন। টাইমস ম্যাগাজিনকে তিনি জানান, এপস্টেইনের মুখে মানুষকে জিনগতভাবে নিয়ন্ত্রণের ওই পরিকল্পনা শুনে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তার মতে ১৯৩০-এর দশকে নাৎসিদের ইউজেনিক্স ব্যবহারের ভয়াবহ অধ্যায় পেরিয়ে আসার পরও এমন চিন্তা মানবতার জন্য গভীরতর হুমকি। যখন সীমাহীন অর্থ, ক্ষমতা ও বিকৃত উচ্চাকাঙ্ক্ষা একসঙ্গে মিশে যায়, তখন বিজ্ঞানও হয়ে উঠতে পারে ভয়ঙ্কর অস্ত্র। জেফ্রি এপস্টেইনের এ ধরনের বিভীষিকাময় চিন্তা তারই প্রতিফলন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে এপস্টেইন ফাইল নিয়ে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে পিলে চমকানো প্রশ্ন। জেফ্রি এপস্টেইন কি শুধু কুখ্যাত যৌন অপরাধী ছিলেন, নাকি ছিলেন শয়তানের উপাসক? তার ব্যক্তিগত দ্বীপের রহস্যময় ভবন, প্রাচীন অপদেবতার গল্প আর স্যাটানিজমের অভিযোগ সব মিলিয়ে তৈরি হয়েছে জটিল এক রহস্যের ধূম্রজাল। এই ধারণার পেছনে সত্য কতটা, আর কতটাই বা ভয় আর কল্পনার ফসল? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। এপস্টেইন ফাইল প্রকাশ্যে আসার পর থেকে একটি বিষয় বারবার সামনে আসছে। জেফ্রি এপস্টেইন আসলে একজন শয়তানের উপাসক ছিলেন। শয়তানকে খুশি করতেই তিনি শিশুদের তার দ্বীপে নিয়ে অমানবিক নির্যাতন করতেন, এমনকি তাদের মাংস পর্যন্ত খেতেন।
অনেকেই দাবি করছেন এর পেছনে রয়েছে বাল নামে এক প্রাচীন অপদেবতা, যে কিনা আসলে মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে ইহুদিদের তৈরি সেই স্বর্ণের বাছুর। সত্যি কি জেফ্রি এপস্টিন একজন শয়তানের উপাসক ছিলেন? অসীম ক্ষমতার লোভেই কি তিনি এমন জঘন্য পথ বেছে নিয়েছেন? মার্কিন বিচার বিভাগের প্রকাশিত কিছু নথি ও ছবিতে দেখা যায় এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে মন্দিরের মতো দেখতে একটি ভবন রয়েছে। ভবনটি দেখতে অস্বাভাবিক, রয়েছে রঙিন ছাদ, কিছু প্রতীকী নকশা, ভেতরে পুরনো আসবাব, ধ্বংসাবশেষ ও অদ্ভুত সাজসজ্জা। এই চেহারার কারণেই অনেকেই ধরে নিয়েছে এটি কোনো ধর্মীয় বা শয়তানি উপাসনার স্থান ছিল, যেখানে বাল নামে এক প্রাচীন দেবতার উপাসনা করা হতো। এপস্টিন ফাইলসে প্রকাশিত কিছু অনলাইন ডকুমেন্টে বাল শব্দটি দেখে অনেকেই দাবি করে বসে যে এপস্টিন প্রাচীন ডিমন বা অশুভ দেবতার পূজা করতেন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় বাল ছিল প্রাচীন মধ্যপ্রাচ্যের এক দেবতা, যাকে কৃষি, বৃষ্টি ও উর্বরতার দেবতা হিসেবে পূজা করা হতো। বিভিন্ন ঐতিহাসিক নথিতে প্রকাশিত ছবি অনুযায়ী এই দেবতার মাথা ছিল অনেকটা ষাঁড়ের মাথার মতো। আর এই জন্য আরও একটি গুজব ছড়িয়ে পড়ে যে মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনি ইসরায়েল জাতি যে স্বর্ণের বাছুর পূজা শুরু করে সেটি মূলত বাল দেবতা। নেটিজেনদের অনেকেই দাবি করেন এই অশুভ দেবতাকে খুশি করতেই জেফ্রি এপস্টিন শিশুদের উপর চালাতেন অকথ্য নির্যাতন। যৌন নির্যাতনের বাইরেও সেই দ্বীপে শিশুদের নির্মমভাবে হত্যাও করা হতো। কিছু ধর্মীয় গ্রন্থে প্রাচীন কিছু জনগোষ্ঠীর মধ্যে শিশু বলিদানের উল্লেখ আছে, যা বালের উপাসনার সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করা হয়েছে। তবে বিবিসিতে প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয় এসব বর্ণনার ঐতিহাসিক সত্যতা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় এই বাল শব্দটি আসলে একটি স্ক্যানিং বা ডিজিটাল রিডিংয়ের ভুল থেকে এসেছে, যা মূলত ব্যাংক নেই। প্রযুক্তিগত ভুলের কারণে এই শব্দটি ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে তৈরি হয় বিশাল কনস্পিরেসি থিওরি। এছাড়াও এপস্টিন ফাইলসে উল্লেখিত সে রহস্যময় ভবনে কোনো ধরনের পূজা বা শয়তানি উপাসনার প্রমাণও পায়নি তদন্তকারী সংস্থা। তাহলে প্রশ্ন আসে, কেন এপস্টিনের অপরাধের সঙ্গে স্যাটানিজম জুড়ে দেওয়া হচ্ছে? বিশ্লেষকরা বলছেন এর মূল কারণ মানুষের মানসিক প্রতিক্রিয়া। এপস্টিন যে ধরনের ভয়ঙ্কর শিশু নির্যাতন, পাচার ও যৌন অপরাধ করেছেন তা সাধারণ মানুষের কাছে এতটাই ভয়াবহ যে অনেকেই এটিকে অমানবিক বা শয়তানি কিছু হিসেবে ব্যাখ্যা করতে চায়। সানডে গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ইতিহাসে বহুবার দেখা গেছে বড় অপরাধ বা ভয়াবহ ট্র্যাজেডির সঙ্গে মানুষ অতিপ্রাকৃত বা শয়তানি ব্যাখ্যা জুড়ে দেয়, কারণ বাস্তব সত্য মেনে নেওয়া অনেক সময় মানসিকভাবে কঠিন হয়ে পড়ে। বাস্তব সত্য হলো জেফ্রি এপস্টিন ছিলেন একজন ভয়ঙ্কর অপরাধী, যে বহু শিশুকে যৌন নির্যাতন ও শোষণের শিকার বানিয়েছেন। তার অপরাধ মানবিক নৈতিকতার দৃষ্টিতে এতটাই জঘন্য যে মানুষ সেটিকে শয়তানি রূপকে ব্যাখ্যা করছে। কিন্তু তদন্তকারী সংস্থা, মূলধারার গণমাধ্যম এবং নথিপত্রের ভিত্তিতে বলা যায় তার দ্বীপে কোনো প্রমাণিত স্যাটানিক টেম্পল, শয়তানি উপাসনা বা ধর্মীয় বলিদানের বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তবুও প্রশ্ন থেকে যায়, রক্তমাংসে গড়া একজন মানুষ কিভাবে এতটা ভয়াবহ কাজ করতে পারে? ইমরান মাহমুদ, বাংলাভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।